অবশেষে যা হওয়ার তাই হলো, একটি রায় যা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক গভীর ভূমিকম্পের সৃষ্টি করেছে। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চূড়ান্ত রায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হওয়ায়। একই সাজা পেলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এই মামলার অন্যতম সাক্ষী সাবেক আইজিপি মামুনকে অবশ্য 5 বছরের কারাদণ্ড দিয়ে রেহাই দেওয়া হয়েছে। রায় ঘোষিত হওয়ার পরপরই বাংলাদেশ আওয়ামী লীগ বাদে দেশের প্রায় সমস্ত রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষ সন্তুষ্টি প্রকাশ করেছে, কিন্তু এই স্বস্তি দ্রুতই এক গভীর কূটনৈতিক উদ্বেগে পরিণত হয়েছে। কারণ দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা এই মুহূর্তে দেশের বাইরে ভারতের আশ্রয়ে অবস্থান করছেন। এই মুহূর্তে সবচেয়ে জ্বলন্ত প্রশ্নটি হল, ভারত কি তাদের দীর্ঘদিনের বন্ধু ও কৌশলগত মিত্র শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে, নাকি দিল্লি এখানে একটি নতুন ভূরাজনৈতিক চাল চালবে? বিষয়টি আইন, কূটনীতি এবং দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের জটিল সমীকরণে আটকে গেছে। দিল্লির উপর চাপ সৃষ্টি হয়েছে। হাসিনাকে ফেরত পাঠানো কি ভারতের জন্য শুধু একটি চুক্তির বাধ্যবাধকতা, নাকি এখানে তাদের হাতে রয়েছে এমন রাজনৈতিক খেলার সুযোগ যা দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ নির্ধারণ করবে? এই প্রশ্নের জটিলতা অনুধাবন করতে হলে চলতি বছরের অক্টোবর মাসে একটি বক্তব্য স্মরণে আনতে হবে। তখন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি স্পষ্ট করে বলেছিলেন, হাসিনার প্রত্যর্পণ কেবল একটি চিঠি পাঠানোর বিষয় নয়, এর সঙ্গে একগুচ্ছ আইনি জটিলতা এবং রাজনৈতিক পরিমিতি জড়িত। তিনি তখনই ইঙ্গিত দিয়েছিলেন যে দিল্লি কোনো তড়িঘড়ি সিদ্ধান্তে যাবে না। সেই সময় শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের কোনো চূড়ান্ত রায় ছিল না। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যখন তাকে হত্যায় উস্কানি, হত্যার নির্দেশ দেওয়া এবং দমনপীড়ন ঠেকাতে পুলিশকে নিষ্ক্রিয় রাখার মতো 3টি গুরুতর অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছে, সে অভিযোগগুলো আন্তর্জাতিক আইনে গ্রেভ হিউম্যানিটেরিয়ান অফেন্স হিসেবে গণ্য, তখন মিস্ত্রির সেই সতর্ক মন্তব্য নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। ঢাকা থেকে অন্তর্বর্তীকালীন সরকার জোর দিয়ে বলেছে এটি আদালতের স্বীকৃত রায়, অতএব দুই দেশের মধ্যে থাকা প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারতকে অবশ্যই হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে হবে। কিন্তু আইনের পাঠ বলছে পথটি এত সরল নয়। বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল 2013 সালে মনমোহন সিং এবং শেখ হাসিনার সরকারের আমলে। এরপর 2016 সালে নরেন্দ্র মোদী সরকারের সময়ে চুক্তিটি সংশোধন করা হয় যাতে প্রত্যর্পণ প্রক্রিয়া আরও সহজ হয়। সংশোধিত চুক্তির একটি ধারায় বলা হয়েছিল, কারো নামে গ্রেফতারি পরোয়ানা থাকলেই তাকে প্রত্যর্পণ করা যাবে। অপরাধের প্রমাণ তখনই দেখাতে হবে না। যেহেতু শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক পরোয়ানা জারি হয়েছে, সেহেতু বাংলাদেশ দাবি করছে ভারতের সামনে এখন কার্যত কোনো বিকল্প নেই। কিন্তু কূটনীতির জটিলতা লুকিয়ে আছে চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি রক্ষা কবচে। চুক্তির সেই গুরুত্বপূর্ণ ধারায় বলা আছে, যদি কোনো অপরাধের বিচার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয় অথবা সংশ্লিষ্ট ব্যক্তির জীবনহানির বা প্রাণহানির সরাসরি ঝুঁকি থাকে, তাহলে ভারত অথবা বাংলাদেশ কেউই কাউকে ফেরত দিতে বাধ্য নয়। আর ঠিক এখানেই বিষয়টি মারাত্মক জটিল হয়ে ওঠে। ভারতীয় বিশেষজ্ঞ মহল মনে করছেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা, শেখ হাসিনার নিরাপত্তা পরিবেশ এবং দণ্ডপ্রাপ্ত ব্যক্তির জীবনের সরাসরি ঝুঁকি, এই সবকিছুই ভারতের জন্য একটি শক্তিশালী আইনি ঢাল হিসেবে কাজ করতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শেখ হাসিনা যেহেতু গত 1.5 দশকে ভারত বাংলাদেশ সম্পর্কের অন্যতম স্থপতি এবং দিল্লির প্রিয়তম মানুষ, তাই ভারত কখনোই তাকে এই পরিস্থিতিতে এটি ইউনূস সরকারের হাতে তুলে দেবে না। ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অনিন্দ্য জ্যোতি মজুমদার দ্ব্যর্থহীনভাবে বলছেন, শেখ হাসিনাকে ফেরত দিতে ভারত কোনোভাবেই আইনগতভাবে বাধ্য নয়। আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক ইলন কল্যাণ লাহিরিও একমত পোষণ করেন। তাদের বক্তব্য হল, চুক্তিতে থাকা পলিটিক্যাল ক্যারেক্টার অফ দ্য অফেন্স, অপরাধের রাজনৈতিক চরিত্র ধারাটিকে ভারত চাইলেই প্রয়োগ করে এই কঠিন সিদ্ধান্ত নেওয়া থেকে অব্যাহতি পেতে পারে। অন্যদিকে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী সব্যসাচী বসু রায়চৌধুরী এই বিতর্কে আন্তর্জাতিক মানবাধিকার আইনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক মনে করিয়ে দিয়েছেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশে বর্তমানে গুরুতর অস্থিরতা চলছে এবং সাজার পর দেশে ফেরালে শেখ হাসিনার প্রাণনাশের সম্ভাবনা রয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার আইনে এটি একটি মৌলিক দিক। যে কোনো দেশেই কারো জীবন বিপন্ন হলে তাকে আশ্রয় দেওয়া রাষ্ট্র সেই ব্যক্তিকে ফেরত দিতে বাধ্য নয়। ভারত চাইলে এই মানবিক আইনকে সামনে এনে প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে। আইনি ব্যাখ্যার আরও গভীরে গিয়ে কলকাতা হাইকোর্টের আইনজীবী অরিন্দম দাস একটি সফট লিগাল শিল্ড এর কথা বলেছেন।
তিনি মনে করিয়ে দেন শেখ হাসিনার সুপ্রিম কোর্টে আপিল করার অধিকার রয়েছে। যেহেতু তিনি বিদেশে অবস্থান করছেন, তাকে যদি আপিলের সুযোগ থেকে বঞ্চিত করা হয় তবে এটি তার মৌলিক অধিকারের সরাসরি লঙ্ঘন হবে। এই আইনি কৌশলটি ভারতের হাতে একটি অতিরিক্ত যুক্তি হিসেবে কাজ করতে পারে। দিল্লি সহজেই বলতে পারে আইনি প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত প্রত্যর্পণ সম্ভব নয়। এদিকে সাজা ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই ঢাকার অন্তর্বর্তী সরকার তাদের কূটনৈতিক চাপ বাড়িয়ে দিয়েছে। তারা সরাসরি ভারতের প্রতি আহ্বান জানিয়ে একটি কঠোর ভার্বাল নোট পাঠিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তিকে যদি কোনো দেশ আশ্রয় দেয় তবে তা অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ হিসেবে গণ্য করা হবে। ঢাকাকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে 2013 সালের প্রত্যর্পণ চুক্তি এবং 2016 সালে সংশোধন উভয়ই হাসিনা সরকারের সময় হয়েছিল। তাই চুক্তি অনুযায়ী ভারত যেন দ্রুত হাসিনা ও আসাদুজ্জামানকে ফিরিয়ে দেয়। তবে এই তীব্র চাপের মুখেও দিল্লির অবস্থান এখনও মাপা, সতর্ক এবং পরিমিত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শুধু জানিয়েছে যে তারা রায় সম্পর্কে অবগত হয়েছেন এবং বিষয়টি খতিয়ে দেখা হবে। এর চেয়ে কঠিন বা নরম কোনো অবস্থান এখন পর্যন্ত দিল্লির নেই। এই নীরবতা গভীর কূটনৈতিক বিবেচনার ফল। ভারতের কাছে শেখ হাসিনা শুধুই একজন সাবেক প্রধানমন্ত্রী নন, তিনি ছিলেন গত 15 বছরে ভারত বাংলাদেশ সম্পর্কের মূল স্থপতি। ভারত বান্ধব ভাবমূর্তি, নিরাপত্তা সহযোগিতা, সীমান্ত নিয়ন্ত্রণ এবং উত্তর পূর্বের বিচ্ছিন্নতাবাদ দমনে তার ভূমিকা ছিল অনস্বীকার্য। এখন সেই ব্যক্তি মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং আশ্রয় প্রার্থী। তাকে ফেরত দেওয়া মানে অন্য বন্ধু শাসকদের কাছে একটি অত্যন্ত খারাপ বার্তা পাঠানো যে বিপদে পড়লে ভারত তার বন্ধুদের সাহায্য করে না। এত বড় কৌশলগত ঝুঁকি ভারত কখনোই নিতে চাইবে না, বিশেষত দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক প্রেক্ষাপটে। বাংলাদেশের অভ্যন্তরীণ প্রেক্ষাপটও পরিস্থিতিকে আরও জটিল করেছে। রায়ের আগে থেকেই দেশের বিভিন্ন প্রান্তে সহিংসতা ছড়িয়েছে, সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ, বাস বহরে হামলা হয়েছে। রায় ঘোষণার পর বিভিন্ন স্থানে উল্লাস দেখা যাওয়ায় দেশের বিভাজন আরও তীব্র হয়েছে। অন্তর্বর্তী সরকার কঠোর হাতে অরাজকতা দমনের প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু এই উত্তাল পরিবেশে ভারত কোনো সিদ্ধান্ত নিতে চাইবে না। বিশ্লেষণ বলছে ভারতের সামনে আপাতত 3টি পথ খোলা আছে। প্রথমত, বাংলাদেশের দাবি অনুযায়ী চুক্তি মেনে হাসিনাকে ফেরত পাঠানো, কিন্তু এতে রাজনৈতিক ঝুঁকি ও মানবাধিকারের প্রশ্ন জড়িত। দ্বিতীয়ত, আইনি জটিলতা, রাজনৈতিক উদ্দেশ্য এবং নিরাপত্তা ঝুঁকির কথা তুলে প্রত্যর্পণ প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা, যা ভারত সহজেই করতে পারে। তৃতীয়ত, প্রত্যর্পণ পুরোপুরি প্রত্যাখ্যান করা, যার জন্য ভারত আন্তর্জাতিক মানবাধিকার আইনের কথা উল্লেখ করতে পারে, তবে এটি দ্বিপাক্ষিক সম্পর্কে বড় ধরনের চাপ সৃষ্টি করবে। একটি বিষয় স্পষ্ট, ভারত এমন কোনো তড়িঘড়ি সিদ্ধান্ত যেতে চাইবে না যা তার কৌশলগত মূল্যবোধকে নষ্ট করে দেয়। আবার এই প্রত্যর্পণ চুক্তিটি যেহেতু হাসিনার সময় হয়েছিল, তাই এটিকে উপেক্ষা করাও দিল্লির জন্য কূটনৈতিকভাবে অস্বস্তিকর। বাংলাদেশের রাজনীতির দীর্ঘ ইতিহাস এবং ভারত বাংলাদেশ সম্পর্ক বারবার প্রমাণ করেছে যে এই সম্পর্ক কখনোই শুধু চুক্তি নয়, আইন বা আদালতের রায় নির্ধারিত হয়নি। এটি সর্বদা নির্ধারিত হয়েছে ভূরাজনৈতিক বাস্তবতা, কৌশলগত স্বার্থ এবং সময়ের প্রয়োজনীয়তার ভিত্তিতে। শেখ হাসিনাকে নিয়ে ভারতের সিদ্ধান্ত ঠিক সেই সমীকরণের মধ্যেই পড়বে। এই মুহূর্তে নিশ্চিত করে বলা যায়, মোদী সরকার দ্রুত কোনো চূড়ান্ত অবস্থান নিচ্ছে না। দিল্লি সময় নিচ্ছে, ঝুঁকি পরিমাপ করছে, দীর্ঘমেয়াদী কৌশলগত প্রভাবের হিসেব করছে, কারণ এই সিদ্ধান্ত যেদিকেই যাক তা দীর্ঘমেয়াদে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক বড় প্রভাব ফেলবে। এবং সেই কারণেই শেখ হাসিনাকে নিয়ে ভারতের আগামী পদক্ষেপ এখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সাসপেন্সপূর্ণ রাজনৈতিক প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তবে আপাতত শেখ হাসিনাকে যে তড়িঘড়ি করে ইউনূস সরকারের হাতে তুলে দেওয়া হচ্ছে না, সেই বার্তা দিল্লি পরিষ্কার করে দিয়েছে।